নমস্কার, সবাইকে স্বাগত সৌভাগ্য দর্পণে। আপনাদের প্রিয় অনুষ্ঠান। সপ্তাহে এই সময়টাতে মানুষ অপেক্ষা করে থাকেন সঠিক প্রেডিকশন পাওয়ার জন্য, সঠিক মানুষের কথা শুনবার জন্য, সঠিক জ্যোতিষ আলোচনা শুনবার জন্য। এবং যে ভদ্রলোক দীর্ঘদিন ধরে অধ্যাপনার সঙ্গে জড়িত রয়েছেন, তার জ্ঞান গভীরতা সম্পর্কে আমার আর নতুন করে বিশেষায়িত করবার বিন্দুমাত্র কোনো জায়গা নেই। তো কাজেই সেখানে দাঁড়িয়ে আজকে যখন আমরা এই অনুষ্ঠান শুরু করতে চলেছি, তখন একটা বিষয় ভীষণ ক্রুশিয়াল মনে হয়েছে, সেটা হচ্ছে বিবাহিত জীবন। মানুষের ম্যারেজ লাইফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেটা কোন জায়গায়? শুধুমাত্র বিবাহিত জীবন নয়, বিবাহিত জীবনের উপর ডিপেন্ড করে তারপর আপনার আগামী, আপনার ভবিষ্যৎ। আপনি একটা কথা খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন, যদি দেখা যায় যে আপনার বিবাহিত জীবনে কোনো রকমের সমস্যা রয়েছে, ডেফিনেটলি তার প্রভাব আপনার কাজে, আপনার শরীরে, আপনার পরবর্তী জীবনে পড়বে। এবং বিবাহিত জীবন যদি খারাপ হয়, একটু মেলান এগুলো, এই কথাগুলো যদি আপনার সঙ্গে না মেলে, তাহলে আপনি আমাদের প্রোগ্রাম অফ করে দিন, কোনো অসুবিধে নেই। আপনার বিবাহিত জীবন যদি, তার প্রভাব ভালো বা খারাপ আমি বলবো না, আপনার কাজের উপর পড়বে, আপনার শরীরের উপর পড়বে, আপনার মনের উপরে পড়বে। এবং আপনার বিবাহিত জীবন খারাপ হলে তার প্রভাব ডেফিনেটলি আপনার সন্তান এবং সন্ততির উপর পড়বে, যেটা আমাদের কাছে আনএক্সপেক্টেড, আমরা চাই না কখনো। কাজে অ্যাস্ট্রোলজির যখন প্রোগ্রাম হচ্ছে, আমরা তার ভেতরে ঢোকার চেষ্টা করব। অ্যাস্ট্রোলজিক্যালি আমরা আমাদের বিবাহিত জীবনকে কতটা ঠিক করতে পারি, বা ভুল ত্রুটি থাকলে সেগুলোকে আমরা কতটা বুঝতে পারি, কোন লেভেল অবধি আমরা বুঝতে পারি, সবটাই কি আমরা বুঝতে পারি, নাকি তার একটা পার্শিয়াল পোর্শন আমাদের ঠিক করার জায়গা থাকে। আমি শুনবো, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রফেসর মৌসুম রায়। আমি আন্তরিকভাবে স্বাগত জানাই, খুব পছন্দ করি আপনাকে। তার কারণ হচ্ছে এত রেলিভেন্ট বিষয়গুলো আপনি আলোচনায় তুলে নিয়ে আসেন। আমার মনে হয় এগুলো আজকের জীবনে প্রাসঙ্গিক, কারণ আমরা দেখছি যে সংসার আগে জয়েন্ট ফ্যামিলি ছিল, এখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলিতে মানুষ বিলিভ করেন। এবং তার অন্য একটা কারণ হচ্ছে তার বিবাহিত জীবন, বাবা মার থেকে ছেড়ে সে আলাদা হয়ে যাচ্ছে, পার্শিয়াল হয়ে যাচ্ছে সে। না, এখন ব্যাপারটা কি বলুন তো, এখন ম্যাক্সিমাম যে ক্লায়েন্ট আমাদের কাছে আসে, তাদের মধ্যে অধিকাংশ তিনটে বিষয় নিয়ে মেনলি আসে। একটা হচ্ছে তাদের ম্যারেজ লাইফ নিয়ে জানতে আসে, ম্যারেজ লাইফে প্রবলেম সংক্রান্ত বিষয়। আর কিছু ক্লায়েন্ট আসে হচ্ছে আপনার তার ফিনান্স এবং প্রফেশন নিয়ে জানতে, আর কিছু সন্তানের এডুকেশন সংক্রান্ত বিষয় জানতে। মেনলি কিন্তু এই তিন ধরনের ক্লায়েন্টই আসে। তো এখন বর্তমানে দেখা যাচ্ছে ম্যারেজ সংক্রান্ত বিষয়, ম্যারেজ লাইফে প্রবলেম, এই ম্যারেজ লাইফে প্রবলেম নিয়ে কিন্তু অধিকাংশ লোক কিন্তু আসছে। এই ম্যারেজ লাইফে প্রবলেমের ক্ষেত্রে অনেকে এসে বলছে আমাদের ম্যারেজ লাইফ ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে ম্যারেজ লাইফের মধ্যে ভালোবাসার অভাব হচ্ছে। তারা ঠিক মতো নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করতে পারছে না, মনোমালিন্য হচ্ছে, নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আবার অনেকে বলছে ইগো প্রবলেম। অনেকের ক্ষেত্রে ইগো প্রবলেম দেখা যাচ্ছে, হাজব্যান্ডের মধ্যে ইগো ক্ল্যাশ রয়েছে, বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগো ক্ল্যাশ হচ্ছে। এটাও কিন্তু ম্যারেজ লাইফে প্রবলেমের একটা অন্যতম কারণ। এর ফলে কি হচ্ছে, নিজেরা নিজেদেরকে প্রাধান্য দিয়ে ফেলছে ম্যারেজ লাইফে, এবং নিজের বক্তব্যটাই অপরের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, অন্যের কথাটা শুনতে চাইছে না। এর ফলে দুজনেরই যখন এরকমই একটা মতামত তৈরি হচ্ছে, তখন কিন্তু নিজেদের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে, ঝগড়াঝাঁটি, অশান্তি, প্রবলেম তৈরি হচ্ছে। একদমই। আমি কি একটা ফোন নিয়ে নেব? কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, নমস্কার দাদা, আপনাকে দুজনকে নমস্কার। হ্যাঁ দিদি, আপনাকেও নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে, আচ্ছা ঠিক আছে। বেশ, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? দাদা ওটাতে গেছিলাম তো, খুব ভালো লাগছে। কার জন্য এসেছিলেন দাদার কাছে? আমার ছেলের জন্য গেছিলাম। আপনার ছেলের জন্য আপনি দাদার কাছে এসেছিলেন? কি, কেন এসেছিলেন? ছেলের কি পড়াশোনার জন্য। তো দাদার কাছে প্রতিকার করে ভালো আছে এখন। ওই দাদাও কিছু উপায়ও বলেছিল, ওই সবুজ বোতলে জল না না না, আমি শুনুন না দিদি, একটা একটু আমাকে শুনতে হবে। আমাকে দাদা প্রতিকার করবেন, এবং সেই প্রতিকার যদি সঠিক হয়, কাজ করবে, বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কারণ নেই। আপনি আমাকে একটা বলুন যে ছেলের ঠিক ছেলে কি পড়াশুনো করতো না, দুরন্ত ছিল, নাকি আগে কিরকম নাম্বার পেতে? পড়াশোনায় মন বসতো না, আর রেজাল্টটাও ভালো হতো না, পরীক্ষার ফলটা ভালো করতো না। তারপর আপনি দাদার কাছে আসলেন, তারপর এখন রেজাল্ট কিরকম হচ্ছে? আগে থেকে অনেকই ভালো, অনেকে, আমি সেটাই বলছি যে দাদা কিছু উপায়ও বলে দিয়েছিল, সেগুলো করছেও। আচ্ছা, রেমেডির পাশাপাশি কিছু সিস্টেম বা কিছু ওয়ে, পদ্ধতি উনি বলেছিলেন, যেগুলো আপনি ডোমেস্টিক্যালি আপনার বাড়িতে পালন করছে আপনার ছেলে, সেগুলো করে আপনি ছেলে আগের থেকে। আচ্ছা, মন বসেছে পড়াশোনায় দিদি? হ্যাঁ, মন বসেছে। পড়াশোনার মন বসার জন্য, পরীক্ষায় যাতে ঠিক হয় পড়াশোনাটা, ওই জন্যই গিয়েছিলাম। ঠিক, যাক, তার মানে আপনি এখন খুশি, সন্তুষ্ট আর কি? ছেলের দিক থেকে তো খুব খুব মনটা ভালোই লাগে। পড়াশোনা করতে একজন মা তো এটাই চান
যে সঠিক জায়গায় তার ছেলের প্রতিকারটা হোক। এবার অনেক ক্ষেত্রে হয়, সেটা হয় না। যারা এই কারণের জন্য আমি দাদাকে ধন্যবাদ দিই, আমি মৌসুমটাকে ধন্যবাদ দিই এই কারণে যে আপনার কাছে যদি সে টোটালি নিজেকে সমর্পণ করতে পারে অ্যাস্ট্রোলজিক্যালি, আপনি তাকে সম্পূর্ণ ফিডব্যাকটা দিন। একদম 100%। আমাদের একটা বড় ব্যাপার। বিশ্বাস তো নিশ্চয়ই, বিশ্বাসী তো একটা ব্যাপার রয়েছেই। তাছাড়া আমাদের জন্মছকের মধ্যে যখন আমরা এডুকেশনের বিচার করি না, তখন দেখা যায় হচ্ছে 4th হাউস 5th হাউস এগুলো কিন্তু বিশেষ ভূমিকা নিয়ে থাকে এডুকেশনের ক্ষেত্রে। তাছাড়াও এডুকেশনের কারক গ্রহ হচ্ছে বুধ, এরও একটা বিশেষ ভূমিকা থাকে। যদি দেখা যায় জন্মছকের মধ্যে কোনোভাবে এই গ্রহগুলো বা এই হাউসের লর্ডগুলো কোনোরকমভাবে অ্যাফ্লিক্টেড হয়ে গেছে, বা আপনার পড়াশোনায় মন না বসার যে কারণটা জন্মছকের মধ্যে কিন্তু দেখে আমরা বুঝতে পারি, তো সেই ক্ষেত্রে ওই গ্রহটা যদি সঠিকভাবে প্রতিকার করা যায়, সঠিক প্রতিবিধান করা যায়, তাহলে কিন্তু আমরা ওই যে প্রবলেমটা আপনার ছেলে যে এডুকেশন সংক্রান্ত যে সমস্যায় ভুগছে, সেই সমস্যাটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কিন্তু আমরা সঠিকভাবে একদম সেই সমস্যাটার নিরাময় করতে পারবো। যদি রোগের ক্ষেত্রে দেখবেন, যদি দেখা যায় কি রোগ ধরা পড়ে, আমরা যদি প্রপার মেডিসিন দিই তাহলে সেই রোগটা কিন্তু চট করে সেরে যায়। সেরকমই আমাদের জন্মছকের মধ্যে এই গ্রহগুলো কিন্তু কোন রোগটাকে নির্দেশ করে দেবে, তার সঠিকভাবে যদি আমরা প্রতিকার করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা ওখান থেকে সমাধান হয়। তার জন্য তো তাহলে হরোস্কোপটাকে বোঝাটা খুব দরকার। অবশ্যই অবশ্যই, যে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, আজকে কার জন্য জানবেন? আমি আমার স্বামীর বিষয়ে। আপনার স্বামীর বিষয়, আপনার স্বামীর ডেট অফ বার্থ একটু বলুন। জুলাই মাসের ওই 23 তারিখে 23শে জুলাই সাল 1982। 1982। আচ্ছা, জন্ম তারিখ বলুন, এই জন্ম সময় বলুন, সরি জন্ম সময়। সকালবেলা 7:05 হবে। সকালবেলা 7:05 জন্ম। জন্মস্থান 7টা 5 না 7টা 52? না 7:05। 7:05। আচ্ছা, জন্মস্থান ওখানে পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। শুনুন, আপনি একটু শেয়ার করবেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপনার হাজবেন্ডের সম্পর্কে যেটা দাদা বলবেন ছক দেখে, সেটা একটু ক্ল্যারিফাই করবেন। দেখুন, জন্মছকে দেখাচ্ছে হচ্ছে শুক্রবার দিনকে জন্ম আপনার হাজবেন্ডের, সিংহ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম। এগুলো নিশ্চয়ই জানা আছে আপনার? এগুলো জানা আছে। আচ্ছা, জন্মছকের মধ্যে চলে আসছে। জন্মছকের মধ্যে কোনো গ্রহ বক্রী অবস্থায় বসে নেই। সিংহ লগ্ন, লগ্নেই চন্দ্র বসে রয়েছে, দ্বিতীয় বসে রয়েছে শনি, তৃতীয় বসে রয়েছে মঙ্গল এবং বৃহস্পতি, আর চতুর্থে কোনো গ্রহ বসে নেই। চতুর্থপতি মঙ্গল কিন্তু তৃতীয় বৃহস্পতি যুক্ত অবস্থায় বসে রয়েছে। এই ছকটা কিন্তু কমার্সের চার্ট, বুঝতে পারছেন? আপনার হাজবেন্ড কি কমার্স নিয়ে পড়াশোনা করেছিল? কমার্স এডুকেশন ছিল আপনার হাজবেন্ডের? হ্যাঁ, কমার্সে। হ্যাঁ। আচ্ছা, এবারে আমার কথাগুলো শুনুন পরপর। প্রথম কথা হচ্ছে, লগ্নের দ্বিতীয় শনি বসে রয়েছে। লগ্নের দ্বিতীয় শনি কিন্তু এই ক্ষেত্রে দাঁতের সমস্যা, দাঁতে দেখবেন দাঁত কোনোরকমভাবে ভেঙে যাওয়া বা দাঁতের নার্ভের কোনোরকম কোনো প্রবলেম, এই ধরনের কিন্তু সমস্যায় কিন্তু আপনার হাজব্যান্ড ভুগবে। আপনার হাজব্যান্ডের জন্মছকের লগ্নের পঞ্চমে কেতু বসে রয়েছে এবং এটা ডুয়েল সাইনে বসে রয়েছে। একাধিক সন্তান, মানে আপনার দুটো সন্তান হওয়ার যোগ, বুঝতে পারছেন? আমার দুটোই সন্তান, হ্যাঁ, ছেলে দুটো সন্তান হওয়ার যোগ। আপনার জন্মছকের মধ্যে ষষ্ঠে কোনো গ্রহ বসে নেই, সপ্তমে কেউ বসে নেই, অষ্টমে, নবমে, দশমে কোনো গ্রহ বসে নেই। আচ্ছা, এখানে কিন্তু সম্পূর্ণ কালসর্পদোষ, পূর্ণ কালসর্পদোষ সৃষ্টি হয়েছে। রাহু আর কেতুর একটা সাইডে সবকটা গ্রহ চলে এসছে, এটা হচ্ছে পূর্ণ কালসর্পদোষ। এই দোষটা থাকলে কিন্তু কর্মজীবন সংক্রান্ত বিষয় বারংবার বাধার সৃষ্টি হয়, কর্মোন্নতির ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হয়। আপনার হাজবেন্ড কি চাকরি করেন? মা অনেক একটা জায়গায় চাকরি করছে, ওই মানে বারবার একটা করছে আবার ছাড়তে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই কাজের জন্যই আমি ফোনটা করেছি। তো এখানে কিন্তু এই জন্মছকের মধ্যে কিন্তু আপনার কাজের জায়গাটায় কিন্তু সমস্যা রয়েছে, কালসর্পদোষটা রয়েছে। এই কালসর্পদোষটাকে কিন্তু অবশ্যই কাটাতে হবে। তাছাড়া জন্মছকের মধ্যে দশমপতি, যে সেই দশমপতি শুক্র কিন্তু এই জন্মছকের ক্ষেত্রে রাহু যুক্ত হয়ে আপনার 11th হাউসে বসে রয়েছে। শুক্র যখন রাহুযুক্ত অবস্থায় থাকে, দশমপতি শুক্র রাহু বারবার পরিবর্তন করে। তো এই ক্ষেত্রে কিন্তু শুক্র রাহুযুক্ত অবস্থা থাকার জন্য পরিবর্তনটা বারবার হচ্ছে। তো এই জায়গাটাকে কিন্তু ঠিক করতে হবে, মেনলি এখানে কালসর্পদোষের জায়গাটাকে ঠিক করতে হবে। তাছাড়াও রবি এবং বুধ এখানে জন্মছকের মধ্যে বসে রয়েছে। কর্মজীবন নিশ্চয়ই ভালো হবে আপনার হাজব্যান্ডের, কিন্তু কর্মের জায়গায় বারবার যে পরিবর্তন হচ্ছে, এই জায়গাটা আটকাবার জন্য সঠিকভাবে শুক্রের প্রতিকারের প্রয়োজন আছে এবং কালসর্পদোষের প্রয়োজন আছে, কালসর্পদোষ আপনার নিরাময়ের প্রয়োজন আছে। তাহলে হাজবেন্ড আবার তার ওই চাকরির জায়গায় তার স্থায়িত্ব ফিরে পাবে, মানে স্টেবল ফিল। বুঝতে পেরেছেন? আমি তাহলে দাদা পশ্চিম মেদিনীপুরের চেম্বারের জন্য পশ্চিম মেদিনীপুরে চেম্বার রয়েছে 30শে এপ্রিল দিদি।
30th এপ্রিল, আজকে তো 25 তারিখ, আর ঠিক 4 দিন পরে আপনি ইমিডিয়েট বুক করেন। দেখুন, আপনাকে নতুন করে বলার কিছু নেই, কারণ অনেকেই মনে করেন যে কি জানি কতটা অ্যাপ্লিকেবল এই জ্যোতিষ অ্যাস্ট্রোলজির পোর্শনটা, কিন্তু আপনি আপনার ছেলেকে দিয়ে তার সব থেকে বড় প্রমাণ আপনি পেয়েছেন। ছেলে অলস ছিল, পড়াশোনায় ওর মন বসতো না, আর দ্বিতীয়ত তার রেজাল্ট কি হতে পারে, নাম্বার খারাপ পাচ্ছিল। কাজে আপনার কাছে আজকে মনে হয় পরিষ্কার করে বলার দরকার নেই যে অ্যাস্ট্রোলজি কতটা অ্যাপ্লাইড হতে পারে আপনার ছেলের জীবন দিয়ে। আপনি হাজব্যান্ডের জন্য ফোন করেছেন সেই বিশ্বাস। আচ্ছা, আরেকটা জিনিস যেটা করছি সেটা হচ্ছে আপনার হাজব্যান্ডের কোনো ভাই বা দিদির কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট কিছু হয়েছে, অ্যাক্সিডেন্টাল ডেথ বা কিছু হয়েছে কি আপনার হাজব্যান্ডের ভাইয়ের বা আপনার বোনের? নেই দাদা। আচ্ছা, নেই, মনে নেই। হ্যাঁ, বেশ, আপনি অবশ্যই আসুন। 29 এপ্রিল হচ্ছে কন্টাই, আর 30 এপ্রিল হচ্ছে পশ্চিম মেদিনীপুরে চেম্বার রয়েছে। ফার্স্ট 29 আর 30-এর জন্য বুকিং করুন যারা বুকিং করবেন। 1 মে আগরতলা, 8 মে আসাম গুয়াহাটিতে, 13ই মে মালদাতে, আর 17ই মে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে। আরও বেশ কিছু চেম্বার রয়েছে মেতে, আমি আসছি পরে। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার দিদি, কোথা থেকে হ্যালো বলছেন স্যার, আপনি? নমস্কার। দেবাশিস ঠাকুর, নমস্কার। দুজনকেই নমস্কার। নমস্কার দিদি, কোথা থেকে বলছেন আপনি? খড়গপুর থেকে। খড়গপুর থেকে। কেমন লাগে অনুষ্ঠান দেখতে মৌসুমদার? ভীষণ ভালো, প্রফেসর মৌসুম রায় এবং ভীষণ ভালো। আমার আবার দোষটা কি বলুন তো, কেউ যদি ভীষণ ভালো বা ভালো বলে, আমি একটু কারণটা জানতে চাই যে কেন ভীষণ ভালো, ভীষণ প্রেডিকশন, ভালো প্রেডিকশন কোন করে। জায়গাটা ভালো লাগে? মেয়ের বান্ধবীরা গেছিল, বান্ধবী সিসিএসএ পেয়েছে, আর একটা ও বন্ধু বাবা। কলকাতায়, তাহলে তো আর নতুন করে বলা আর বন্ধুও সিসিএসএ পেয়েছে, আরেকজন সিটিএসএ পেয়েছে। ওরাই বলেছে, মেয়ে তো কলকাতা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আজকে কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে। আপনার মেয়ের সম্পর্কে। ঠিক আছে, বলুন। আমার মেয়ে। ডেট অফ বার্থ বলুন। 1 ফেব্রুয়ারি। 1-2 হ্যাঁ হ্যাঁ, 1 ফেব্রুয়ারি। হ্যাঁ, হ্যাঁ। 1/2/94। 1997 1994। 1994 টাইম আচ্ছা, বলুন। টাইম বলুন। টাইম কটার টাইম সময় হচ্ছে জন্ম? সন্ধ্যে 7টা 12। সন্ধ্যে 7টা 12। হ্যাঁ জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ। আর জন্ম- খড়গপুর, জন্মস্থান খড়গপুর। খড়গপুর। ওর কেরিয়ার আর বিএসসি। না, আগে কিচ্ছু বলার দরকার নেই, ওনাকে দেখতে দিন আগে। খড়গপুর তো? হুম। আচ্ছা, দেখুন জন্মছকের মধ্যে দেখাচ্ছে হচ্ছে আপনার মেয়ের হচ্ছে মঙ্গলবার দিনকে জন্ম ছিল, তাই তো? আপনার মেয়ের কি মঙ্গলবার জন্ম ছিল? হ্যাঁ আপনার মেয়ের কি মঙ্গলবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবারে জন্ম। মঙ্গলবার জন্ম ছিল। সিংহ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র জন্ম, দেবারী গণ মানে রাক্ষসগণ। জন্মছকের মধ্যে বক্রী অবস্থায় কোনো গ্রহ বসে নেই, উপরন্তু মঙ্গল উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। আচ্ছা, জন্মছকের মধ্যে লগ্নের দ্বিতীয় চন্দ্র বসে রয়েছে, তৃতীয় বসে রয়েছে বৃহস্পতি, আর চতুর্থ বসে রয়েছে রাহু। আচ্ছা, চতুর্থে রাহু, চতুর্থপতি মঙ্গল, সেই মঙ্গল শুক্রযুক্ত অবস্থায় বসে রয়েছে। এটা হচ্ছে আপনার সায়েন্স এডুকেশন এবং কম্পিউটার নিয়ে পড়াশোনা করার যোগ, এবং হায়ার স্টাডিজ হবে ইন্ডিকেশন দিচ্ছে। বুঝতে পারছেন? আপনার মেয়ের কি হায়ার স্টাডিজ হয়েছে বা আপনার কম্পিউটার নিয়ে কিছু পড়াশোনা করেছে বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে? কমার্স নিয়ে পড়েছে, তারপরে কম্পিউটার নিয়ে এমসিএ করেছে। আচ্ছা, কম্পিউটার নিয়ে এমসিএ করেছে। এমসিএ করেছে, কম্পিউটার রিলেটেড পড়াশোনা করেছে। বেশ, উনি কিন্তু একটু আগে এটাই বললেন, শুনলেন তো? হ্যাঁ, আপনি এত লেট রিঅ্যাকশন করছেন কেন দিদি? একটু উনি রেসপন্স করতে হবে। উনি তো একটু আগে এটা বললেন যে কম্পিউটার নিয়েও পড়াশোনা করবার একটা যোগ রয়েছে। আচ্ছা, জন্মছকের মধ্যে দশমপতি হচ্ছে আপনার আপনার প্রশ্নটা হচ্ছে কেরিয়ার সংক্রান্ত। আপনি একটু আগেই বললেন যে কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। কেরিয়ার এবং ম্যারেজ রিলেটেড কোয়ারি দেখতে পাচ্ছি এখানে জন্মছকের মধ্যে। আচ্ছা, জন্মছকের মধ্যে আপনার মেয়ের দেখাচ্ছে দশমপতি হচ্ছে শুক্র, দশমভাবে কেতু বসে রয়েছে। এই শুক্র কিন্তু রবি দ্বারা দগ্ধ অবস্থায় বসে রয়েছে, এবং এই শুক্র কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। তো এই কম্বিনেশনটা কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে বারংবার বাধা সৃষ্টি করে, কর্মের জায়গায় কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে। বুঝতে পারছেন? কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। আপনি কর্ম সংক্রান্ত ব্যাপারে জানতে চাইছেন তো? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? না, ফোনটা কেটে গেল। যাই বলে দিচ্ছি আমি, এখানে জন্মছকের মধ্যে দেখাচ্ছে হচ্ছে কর্মসংক্রান্ত বিষয়ে বারবার বাধা সৃষ্টি হবে। এখানে কিন্তু শুক্র জন্মছকের মধ্যে দারিদ্র দোষ করে, রবি এবং শুক্র একসঙ্গে 5th হাউসে দারিদ্র দোষ সৃষ্টি করেছে। আমি বলেছিলাম, আগেও বলেছি, রবি শুক্র একসঙ্গে যদি দেখা যায় ষষ্ঠ
অষ্টম বা দ্বাদশ এই তিনটে ভাবের মধ্যে কোনোভাবে থাকে তাহলে তাকে বলা হয় দারিদ্র দোষ। তো এখানে কিন্তু দারিদ্র দোষ করে বসে রয়েছে এবং শুক্র হচ্ছে নিজেই কর্মপতি এই ক্ষেত্রে। তো কর্ম সংক্রান্ত বিষয়েও কিন্তু বারংবার বাধা সৃষ্টি হবে, ভালো চাকরি না পাওয়ার যোগ এবং চাকরির জায়গায় কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে জন্মছকের মধ্যে। আর বাকি ম্যারেজ লাইফের দিক থেকে বলবো, ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু একটুখানি প্রবলেম আছে, লেট ম্যারেজের ইন্ডিকেশন জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তমভাবে শনি বসে রয়েছে বুধযুক্ত অবস্থায়। ঠিক আছে, এগুলো যদি ঠিক করতে আপনি চলে আসুন, চলে আসলে তার রাস্তা আছে, সমস্যা থাকলে তার সমাধানও আছে। আমাদের এই অনুষ্ঠান সৌভাগ্য দর্পণের একটাই হচ্ছে বার্তা, আপনার সমস্যা থাকতে পারে বাট ডেফিনেটলি দেয়ার মাস্ট বি সাম সলিউশন। অবশ্যই কিছু তার সলিউশন আছে, আপনি সেগুলো করতে পারবেন। এবং যারা মনে করছেন এই ধরনের মেয়ের কেরিয়ার এবং বিবাহ কেন্দ্রিক সমস্যা রয়েছে, বা এর আগের যে ছকটা আসলো সেরকম ধরনের সমস্যা রয়েছে, তার হাজব্যান্ডের ক্ষেত্রে প্রফেশন খুব ফ্লেক্সিবল প্রফেশনের মধ্যে দিয়ে হাজব্যান্ড যাচ্ছে, কখনো কখনো শিফটিং হয়ে যাচ্ছেন দূরে বাইরে, তো কাজে সেগুলো কি একটা স্টেবিলিটির অভাব হয়। এই স্টেবিলিটি আনবার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প, মানে তার যে ফিডব্যাকটা সেটা সত্যি খুব ভালো ফিডব্যাক হয়। মানে আপনি যদি আসেন তো আপনি বুঝতে পারবেন। 8697557029 হচ্ছে বুকিং নাম্বার। দেখুন টেলিভিশন স্ক্রিনে কোনায় বাঁদিকে বুকিং নাম্বার যাচ্ছে 8697557200, এটা আরেকটা বুকিং নাম্বার যাচ্ছে টেলিভিশন স্ক্রিনে অলরেডি। 3 নম্বর নাম্বার হচ্ছে বুকিংয়ের জন্য 8697557469, এটাও কিন্তু টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে। এর মধ্যে একদম মাঝখানে যে নাম্বারটা রয়েছে অর্থাৎ 8697557200, এটা হচ্ছে আপনি ফোনে বুকিংও করতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি হোয়াটসঅ্যাপ, এটা নাম্বার, এই হোয়াটসঅ্যাপে আপনি কানেক্ট করতে পারেন যদি আপনার কোনো সমস্যা হয়। সিটিভিএন আমাদের এই অনুষ্ঠান দেখবেন ঠিক বৃহস্পতিবার 1:35-এর সময়। আপনি চেম্বার একটু বলে দিই, আমাদের হাতিবাগানে চেম্বার রয়েছে অ্যাস্ট্রো প্লাস। থার্সডেতে অর্থাৎ বৃহস্পতিবার আজকে বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত অ্যাস্ট্রো প্লাসের চেম্বার হাতিবাগানে। বারাসাতের রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়ে এখানে প্রত্যেক শুক্রবার 3টে থেকে 7টা পর্যন্ত প্রচুর ভিড় হয়, কাজে আগে আগে কিন্তু নাম লেখান। আপনাদেরকে আমি উল্লেখ করে দিই, এটা আপনাদের ফর ইয়োর বেনিফিট আমি বলে দিই যে কোথায় ভিড় বেশি হচ্ছে, সেখানে নামটা আগে আগে লেখান। গড়িয়াহাটের যশোদা ভবন প্রত্যেক স্যাটারডেতে 3টে থেকে 7টা পর্যন্ত নাম লিখে ফেলুন, কনফার্ম করে ফেলুন। চেম্বারে আমি বলেছিলাম 29 এপ্রিল কন্টাইতে, ইমিডিয়েট বুক না করলে স্কোপ নেই, 1জন বা 2জন চান্স পাবেন। 30 তারিখ আবার বেশি বুকিং, পশ্চিম মেদিনীপুর 1জনই চান্স পাবেন। 1 মে আগরতলাতে বুক, 8 তারিখে গুয়াহাটিতে বুকিং, 13 তারিখে মালদাতে বুকিং করবেন, 17 তারিখের জন্য কৃষ্ণনগরে বুকিং করবেন। মে মাসে সিউড়িতে রয়েছে, মে মাসে বহরমপুরে রয়েছে, আসানসোলে রয়েছে, বাঁকুড়াতে রয়েছে, হলদিয়াতে রয়েছে, আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে, কোচবিহারে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোর ডেট শিডিউল আপনাকে ফোন করে জেনে নিতে হবে, ফোন করে জেনে নিতে হবে কোন কোন জায়গাগুলো, সিউড়ি, বহরমপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, বুকিং করে জেনে নিতে হবে অ্যালং উইথ দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর অ্যান্ড ওড়িশা। এই শিডিউলও আপনাকে ফোন করে জেনে নিতে হবে। এবং এই যে বাইরের চেম্বারগুলো, সেখান থেকে কিন্তু অনলাইন প্রেডিকশনও আপনি পেতে পারেন। অর্থাৎ দিস ফেসিলিটি ইজ অ্যাভেলেবল জাস্ট অনলি ফর দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর অ্যান্ড ওড়িশা। ইউ ক্যান মেক দ্য টেলিফোনিক কনসালটেন্সি অ্যান্ড অনলাইন প্রেডিকশন। যারা বাইরে বাইরে রয়েছেন তাদের জন্য এই ফেসিলিটি রয়েছে। ইউ ক্যান গেট অ্যান্ড ইউ ক্যান অ্যাভেল সাচ কাইন্ড অফ দ্য ফেসিলিটি দ্যাট হুইচ আর গিভিং বাই প্রফেসর মৌসম রয়। এই ম্যারেজ লাইফ নিয়ে বলছিলাম, তো ম্যারেজ লাইফ নিয়ে দেখা যাচ্ছে কি একটা বড় ধরনের প্রবলেম হয় হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। দেখা যাচ্ছে হচ্ছে হ্যাঁ, এটা বড় ধরনের একটা প্রবলেম ম্যারেজ লাইফের ক্ষেত্রে। প্রচুর ক্লায়েন্ট এখন কিন্তু বর্তমানে এই সমস্যার মধ্যে ভুগছে। হাজবেন্ডের হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়েছে, তার জন্য প্রবলেম হচ্ছে কি, প্রবলেম হচ্ছে আপনার তার হাজবেন্ড তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য সময় দিচ্ছে না, ছেলে মেয়ের পড়াশোনা বা কিছু কোনো বিষয় কিন্তু দেখভাল করছে না, একদম টাকা পয়সা দিচ্ছে না সংসারের মধ্যে, এবং তার ম্যারেজ লাইফটা আস্তে 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 একদম খারাপ দিকে এগিয়ে যাচ্ছে। এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এটা আমাদের কোন গ্রহগত কম্বিনেশনের জন্য জন্মছকের মধ্যে হয়ে থাকে? আমাদের জন্মছকের মধ্যে শুক্র এবং মঙ্গল এই দুটো গ্রহ যদি একসঙ্গে অবস্থান করে এবং দুজনেই যদি দুর্বল অবস্থায় থাকে, তাহলে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কারোর জন্মছকের থেকে আমরা বুঝতে পারি। তাছাড়া কি, তাছাড়া যদি দেখা যায় শুক্র নবাংশে গিয়ে, নবাংশ চার্টের মধ্যে শুক্র D9 চার্ট বলে একটা চার্ট হয়, নবাংশ চার্টে যদি শুক্র শনি বা মঙ্গলের রাশিতে অবস্থান করে এবং সেখানে যদি সেই শুক্র কোনো রকমভাবে শনি বা মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়ে থাকে। যদি শুক্র চন্দ্র একসঙ্গে কোনো রাশিতে বসে থাকে এবং শনি বা মঙ্গল বা রাহু দ্বারা পীড়িত অবস্থায় থাকে, তাহলেও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়ে থাকে। রাহু শুক্রের কম্বিনেশনটাও কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে নির্দেশ করে। তো এই কম্বিনেশনগুলো যদি কারো জন্মছকের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু তার
জন্মছক দেখে আমরা বুঝতে পারবো তার কিন্তু কোনো রকমভাবে কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে, বা তার হাজব্যান্ডের যদি 7th হাউসের সঙ্গে কানেকশন করে হয় তাহলে তার হাজব্যান্ডের কোনো রকম কোনো এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্স হতে পারে। আমরা যদি সঠিকভাবে সেই জায়গাটার প্রতিকার করতে পারি তাহলে কিন্তু অনেকাংশে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো। বেশ, এই জায়গাগুলো কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো। আমাদের সঠিক সময়টা চুজ করতে হবে, সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েটা দেখতে হবে, পদ্ধতি দেখতে হবে, চুজ করতে হবে অ্যাস্ট্রোলজারকে ডেফিনেটলি। কারণ যিনি দেখুন, ডাক্তারি শাস্ত্র তো আছেই, কিন্তু চিকিৎসকের যদি হাত যশ না থাকে তাহলে আপনি কি করে তার ফিডব্যাকটা পাবেন বলুন? অনেক চিকিৎসক আছেন যাদের নামে কত ব্যাড রেপুটেশন আছে, আবার অনেক চিকিৎসক আছে যাকে মানুষ ভগবানের মতো দেখেন, তাকে সম্মান করেন, তাকে শ্রদ্ধা করেন। তো সেই জায়গাটা তৈরি করতে হবে এবং তার জন্য শাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দেখবেন সবসময় যারা অধ্যাপনার কাজ করেন তাদের কাছ থেকে আমরা একটা আউটব্রাস্ট পাই, এবং যেটা এক্সেলেন্সির দিক থেকে অনেকটা বেটার হয়। কারণ কি, প্রত্যেক দিন না অধ্যাপনার সঙ্গে জড়িত থাকতে থাকতে কি হয়, ব্যাপারটা একটা শার্পেন হয়। আমি যদি 1 মাস সঞ্চালনা না করি, দেখবেন আমারও অনেক কথা আটকে যাবে, জুড়িয়ে যাবে বলতে গেলে। সেটা হয় না। আমাদের কি হয়, করতে হয় যেটা রেগুলার, তার একটা ইউটিলাইজেশন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশনস, এই তিনটেরই ভীষণভাবে প্রয়োজন। যেটা করুন, অবশ্যই মৌসুমরা আপনাকে প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প অ্যান্ড কোঅপারেশন অ্যাসিস্ট্যান্স আপনাকে দিতে পারবেন, এটা আমাদের স্থির বিশ্বাস। আরও আরেকবার বলে দিই, যেখানে বুকিং নাম্বার হচ্ছে, দেখুন টেলিভিশন স্ক্রিনে কোনায়, এগুলো হচ্ছে বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে আপনি ফোন করতে হবে। 29 তারিখে কন্টায়ের জন্য ইমিডিয়েট বুক করুন, 30 তারিখে পশ্চিম মেদিনীপুরের জন্য ইমিডিয়েট বুক করুন, 1 মে আগরতলার জন্য ইমিডিয়েট বুক করবেন, 8ই মে গুয়াহাটির জন্য ইমিডিয়েট বুক করুন, 13ই মে মালদার জন্য ইমিডিয়েট বুক করুন, 17ই মে কৃষ্ণনগরের জন্য ইমিডিয়েট বুক করুন। এই চেম্বারগুলো কিন্তু ফার্স্ট আছে, এই চেম্বারগুলোতে বুক করে আপনাকে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আমরা যেখানটা আছি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স একটা আপনি বললেন, আরেকটা রয়েছে কি, মানে বিবাহিত জীবনে আকর্ষণটা হারিয়ে যায়। হ্যাঁ, বিবাহিত জীবনে আকর্ষণটা হারিয়ে যায়, এরও কিন্তু সম্পর্কটা নষ্ট হয়। কারণ ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমরা 7th হাউসটাকে দেখি, আর ম্যারেজ লাইফের ক্ষেত্রে কলত্রকারক হিসেবে আমরা শুক্রকে দেখে থাকি। আর আমাদের যে প্যাশন, তো এই প্যাশনটা কিন্তু মঙ্গল কন্ট্রোল করে। তো শুক্র আর মঙ্গল যদি কোনো রকমভাবে জন্মছকের মধ্যে অ্যাফ্লিক্টেড হয়ে যায় তাহলেও কিন্তু এই আকর্ষণের জায়গাটা কিন্তু প্রবলেম হয়ে যায়। দেখতে হয় হচ্ছে ছেলের শুক্র আর মেয়ের আপনার মঙ্গল, এই দুটো গ্রহের মধ্যে কোনো রকম কোনো অশুভ সম্পর্ক হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে কিন্তু আকর্ষণ নষ্ট হবে। যদি এদের মধ্যে কোনো শুভ সম্পর্ক তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আকর্ষণ বৃদ্ধি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু কার কোন দিক থেকে প্রবলেম, এই প্রবলেমটা বিচার করেও কিন্তু আমরা সঠিকভাবে রেমিডিয়াল মেজারমেন্টের মাধ্যমে সমস্যাটা সমাধান করতে পারি। আর আরও একটা প্রবলেম বলি, সেটা হচ্ছে ম্যারেজ লাইফের ক্ষেত্রে হয় যদি হাজব্যান্ড জুয়া খেলে বা আপনার দেখা যায় কোনো নেশার সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এটাও কিন্তু ম্যারেজ লাইফের বড় ধরনের একটা প্রবলেম। দেখা যাচ্ছে সে জুয়া খেলছে বা কোনো নেশার সঙ্গে যুক্ত, তার সব টাকা পয়সা সে ওই জায়গায় নষ্ট করে দিচ্ছে, এবং বাড়ির জন্য, সংসারের জন্য কোনো রকম কোনো খরচ করছে না, এবং উল্টে বাড়ির টাকা, ওয়াইফের টাকা বা জমানো টাকা কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। এটাও কিন্তু ম্যারেজ লাইফে একটা বড় ধরনের প্রবলেম। যে যিনি স্ত্রী, তার গয়না বন্ধক দিয়ে অনেক সময় তার গয়না বিক্রি করে দিচ্ছে, জোর করে বিক্রি করে। আমাদের ক্লায়েন্টই এরকম এসেছে, সে আপনার নেশার সঙ্গে যুক্ত, দেখা যাচ্ছে না বলে লকার থেকে গয়না নিয়ে সেই গয়না বিক্রি করে দিয়ে নেশা করেছে, জুয়া খেলে থাকবে কি করে। এরা হচ্ছে একটা কিন্তু বড় ধরনের প্রবলেম। নেশা বা আপনার জুয়া, এটা কিন্তু বড় ধরনের একটা প্রবলেম ম্যারেজ লাইফের ক্ষেত্রে, এগুলো কিন্তু হয়ে থাকে। তো এটাকে কন্ট্রোল করা যায় না, এটাকে কিন্তু কন্ট্রোল করা যায়, অবশ্যই কন্ট্রোল করা যায়। মানে অনেক 4 দলের মধ্যে হাজবেন্ডকে আনা যায়, আর অবশ্যই আনা যায়, সঠিকভাবে যদি প্রতিকার করা যায় অবশ্যই আনা যায়। কাজেই এই সঠিক প্রতিকারের জন্য আপনাকে প্রফেসর মৌসুম রায়ের কাছে চেম্বারে আসতে হবে, দেখাতে হবে, বসে কনসালটেন্সি নিতে হবে, আলোচনায় থাকতে হবে। কারণ কি, আলোচনা না করে চটজলদি কিছু করা যায় না, এটা সবসময় মাথায় রাখবেন। চটজলদি করে কিছু করা যায় না, আপনাকে ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, এবং সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনের মধ্যে আসতে হবে। আপনারা বিভিন্ন জায়গায় যাবেন না, কারণ বিভিন্ন জায়গায় নানান রকম প্রতারণাও হয়। যা আমরা সিটিভিএন থেকে বিলিভ করি যে যারা অ্যাস্ট্রোলজারদেরকে প্রোভাইড করা হয় তারা ওয়েল নোন এবং ওয়েল অ্যাকনলেজড এবং রিনাউন্ড, তাদেরকে এখানে আনা হয়। কাজেই মিথ্যা প্ররোচনায় কখনো কোনো জায়গায় পা দেবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার মৌসুম বাবুকে, নমস্কার আপনাদের। নমস্কার।